শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব কপোতাক্ষ নদ সম্পর্কে কিছু তথ্য। কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার একটি নদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবো কর্তৃক কপোতাক্ষ নদের প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নং ৯। যশোর জেলার চৌগাছা উপজেলার ভৈরব নদী থেকে উৎপত্তি হয়ে নদটি খুলনা জেলায় কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ কিলোমিটার, গড় প্রস্থ ১৫০ মিটার, গভীরতা ৩.৫ থেকে ৫ মিটার। মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের কথা স্মরণ করে কপোতাক্ষ নদ নামের সনেট রচনা করেন। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন প্রভাষক সাইফুল ইসলাম মিঠু। চলো কথা বলি তার সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার সাথে। কেমন আছেন? এটা ভালো আছে, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার যারা ছোট্ট বন্ধু আছে ওরাও বেশ খুশি হবে আপনাকে পেয়ে, কারণ যারা এবার এসএসসি পাশ করলো তাদের সামনে একটা ভর্তি যুদ্ধ রয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তার আগে একটু ফলাফলের দিকে আসি। এইচএসসি রেজাল্ট আউট হলো গত দুদিন আগে। তো কেমন মনে হচ্ছে যে এবছর আসলে ছেলেমেয়েরা কতটুকু ভালো ফল করেছে? সবার আগে যারা উত্তীর্ণ হয়েছে, যেসব শিক্ষার্থী বন্ধু, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমরা ভর্তি যুদ্ধে যাওয়ার আগে যারা উত্তীর্ণ হয়েছে আর যারা উত্তীর্ণ হতে পারেনি, তো তাদের বিষয় গত বছরের তুলনায় এবছর তুলনামূলকভাবে পার্সেন্টেজ হিসাবে কম করেছে এটা সকল বোর্ডে। আর এটার জন্য আবার বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মহল থেকেও যেটা বলা হচ্ছে যে মডেল উত্তর এবছর থেকে যেটা কার্যকর হয়েছে, খাতা দেখার ক্ষেত্রে কিন্তু নতুন পদ্ধতি মডেল উত্তর। তো মডেল উত্তরটা সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত একজন শিক্ষক হিসেবে, যে যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন উত্তর দিচ্ছে, সৃজনশীলতার ক্ষেত্রে মডেল উত্তরটা হচ্ছে মানে বোর্ড থেকে একটা উত্তর রেডি করে দেওয়া হয়, যে ওই উত্তর অনুযায়ী একজন সম্মানিত পরীক্ষক তিনি ওই অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। তো মডেল উত্তর যে বিষয়টা, একজন পরীক্ষক যখন মডেল উত্তর ফলো করতে যাবেন, স্বাভাবিকভাবে এটা আমার কাছে কিছুটা মনে হয় শিক্ষার্থীদের সৃজনশীলতার সঙ্গে মডেল উত্তরটা সাংঘর্ষিক। যেখানে নামই হচ্ছে সৃজনশীলতা, সেখানে একজন শিক্ষার্থী তার সব কিছু মানে সে যুক্তি দিয়ে লিখতে পারবে। সৃজনশীলতা মানেই তো যুক্তি, সৃজনশীলতা মানেই তো নিজেকে প্রকাশ করো, নিজের চিন্তাকে প্রকাশ করো। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সকল শিক্ষার্থীর উপস্থাপন না, থিম এক হতে পারে, ভাব এক হবে, কিন্তু উপস্থাপন ভঙ্গি কিন্তু এক হবে না। কারণ আসলে উত্তর দেওয়াটাও কিন্তু একটা শিল্প। এই শিল্প কিন্তু সবাই সমানভাবে প্রকাশ করতে পারে না, একভাবে দিবে না। তো মডেল উত্তর যখন বোর্ড থেকে দেওয়া হয় যে এই অনুযায়ী একজন পরীক্ষক মূল্যায়ন করবেন শিক্ষার্থীদের খাতা, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বিষয়টা একটু হয়ে যায়। কারণ পরীক্ষকরা, আমি অবশ্যই শ্রদ্ধা রেখে বলছি, যে যেসব পরীক্ষক খাতা দেখেছেন তারা কতটুকু প্রস্তুতি ছিল, মডেল উত্তরটা তারা কতটা অভ্যস্ত হয়েছেন, কিংবা শিক্ষার্থীদের মধ্যে কতটুকু জানানো হয়েছে, শিক্ষার্থীরা কতটুকু অভ্যস্ত ছিল। কারণ তারা এর আগে স্বাভাবিকভাবেই জেএসসি এসএসসিতে যেভাবে উত্তর দিয়ে, তখন তো স্বাভাবিকভাবেই এই মানে এই সিস্টেমটা ছিল না। তো স্বাভাবিকভাবেই সেখানে শিক্ষার্থীরা কিন্তু হাত পা ধরা বাঁধা ছিল না, তারা মনের ভাব প্রকাশ করেছে। কিন্তু মডেল উত্তর আসাতে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বারবার বলছি যে মডেল উত্তর আসাতে বোধহয় শিক্ষার্থীরা ধাতস্থ হতে পারে নাই, অভ্যস্ত হতে পারে নাই। এবং আমি আমার শ্রদ্ধেয় পরীক্ষক যারা, তারাও ব্যাপারটা হঠাৎ করে, যেহেতু হঠাৎ স্বাভাবিকভাবে শুরুর দিকের একটা ব্যাপার, এটা তাদেরও একটু অভ্যস্ত হতে দেরি লেগেছে, এটা একটা কারণ। আর স্বাভাবিকভাবেই
পাঠ্যপুস্তক, আমি সবসময় একটা কথা বলি, এই অনুষ্ঠানে আমি এর আগেও অনেকবার এসেছি, তো পাঠ্যপুস্তক যদি ভালো পড়া থাকে, বেসিক যদি ভালো থাকে, বেস যদি ভালো থাকে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো সাবজেক্টে হোক, সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু পাঠ্য পুস্তকটা আগে ভালো করে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরে উত্তর। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওদের পাঠ্যপুস্তকে ওদের বোঝার ক্ষেত্রে কিছুটা হয়তোবা মনোযোগের ঘাটতি ছিল। আর আরেকটা বিষয়, আপনি ইন্টারমিডিয়েট, আমি বাংলার কথাটা আমি একটু আগে বলি, যে একাদশ দ্বাদশ শ্রেণীর স্বাভাবিকভাবে যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্রের যে গল্প কবিতাগুলো আছে, সেই গল্প কবিতাগুলো কিন্তু সময়োপযোগী, যুগের সঙ্গে তাল মিলিয়ে গল্পগুলো কিন্তু করা হয়েছে। স্বাভাবিকভাবে আগে যেখানে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র হৈমন্তী গল্প ছিল, সেখানে যৌতুক প্রথার কথা বলা হয়েছে, আত্মবিসর্জনের কথা আছে, হ্যাঁ, যৌতুক অভিশাপ, কিন্তু এখন কিন্তু আর সেই গল্প, সেই ফরম্যাটটা নেই। এখন ওইখানে ঢুকেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প। এখানে কিন্তু সময় উপযোগী, কারণ এখানে কোনো আত্মহত্যার কথা নেই, এখানে নারী স্বাবলম্বী, এখানে নারী আত্মনির্ভরশীল, নারী আত্মহত্যার পথ বেছে নেয়নি, সে মুক্তির পথ আত্মহত্যার মধ্যে দিয়ে খুঁজে নেয়নি, সে নিজেকে আত্মনির্ভরশীল করতে চেয়েছে, সে অন্যদের ক্ষেত্রে মডেল হতে চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু নতুন যুগে নতুন নারীর ইঙ্গিত দিয়েছেন, যে নতুন যুগে নতুন নারী কেমন হবে। সুতরাং আপনি দেখবেন, তো হৈমন্তী গল্প যখন আমরা পড়িয়েছি, তখনকার যে দৃষ্টিভঙ্গি, পড়ানোর যে স্টাইল, অপরিচিতা গল্প পড়ানোর স্টাইল কিন্তু এক হবে না। এক্ষেত্রে শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দের কিন্তু সবচেয়ে বেশি স্টাডি করতে হবে, যে আমি কতটা শিক্ষার্থীকে বেশি জানাতে পারবো। এবং বিষয় কি, যে কোনো, মানে আমার বাংলা প্রথম পত্রের যে কোনো একটা লাইনের অনেক ব্যাখ্যা দাবি করে, কিন্তু সেটা প্রবন্ধ হোক, কবিতা হোক, গল্প হোক, সেক্ষেত্রে শিক্ষক অবশ্যই ভালো করে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে, ভালো করে বুঝতে হবে। নিজে আগে শিক্ষার্থীদের চেয়ে কিন্তু আসলে আমাদের শিক্ষকদের বেশি পরিশ্রম করতে হয়, ভালো করে বুঝতে হবে। সেক্ষেত্রে আমি বারবার বলছি, শ্রদ্ধার জায়গাটা, যে আমাদের বোধহয় শিক্ষকদের আরো বেশি স্টাডি করতে হবে, বেশি গবেষণা করতে হবে, আমি কতটা শিক্ষার্থীকে দিতে পারবো। ঠিক আছে, কারণ প্রমোদ চৌধুরী কিন্তু একটা কথা বলেছেন, যে শিক্ষা দান করার চেয়ে একজন শিক্ষকের সবচেয়ে বেশি কর্তব্য হচ্ছে শিক্ষার্থী কতটা অর্জন করতে পারলো। শিক্ষা, এই প্রসঙ্গে আরো কথা বলবো, তার আগে একটা ফোন কল নিয়েছি। হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো, নাম বলো। আমার নাম ফারদিন। ফারদিন, কেমন আছো তুমি? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 6 এ। ক্লাস 6 এ, বাহ, চমৎকার। কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলে ফেলো। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি। ইংলিশ কি খুব পছন্দের সাবজেক্ট? ইয়েস। ঠিক আছে, প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, সিনট্যাক্স মিন্স অপশন এ ম্যানার অফ স্পিচ, অপশন বি সেন্টেন্স বিল্ডিং, অপশন সি সাপ্লিমেন্টারি ট্যাক্স। বলো, ঝটপট বলতে হবে। এ ম্যানার অফ স্পিচ। অপশন এ ম্যানার অফ স্পিচ নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, অপশন বি সেন্টেন্স বিল্ডিং। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আর একজন বন্ধু আছে, কে আছো? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু তামিম। কেমন আছো তুমি? কোন ক্লাসে পড়ো? আপু আমি 6 এ পড়ি। 6 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো, ঝটপট বলে ফেলো। আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। কার্ডটি আমার হাতেই রয়েছে। প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, ওয়াশিংটন ওয়াজ এ ড্যাশ অফ আমেরিকা। অপশন এ গ্রেট লিডার, অপশন বি গ্রেট সায়েন্টিস্ট, অপশন সি গ্রেট ফিলোসফার। ঝটপট বলো। আপু অপশন বি গ্রেট সায়েন্টিস্ট। অপশন বি গ্রেট সায়েন্টিস্ট নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এই উত্তরটি তো ভুল হলো। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, অপশন এ গ্রেট লিডার। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। কিছু কুইজও জানার আছে, বলার আছে। আজকে আমাদের সঙ্গে আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন প্রভাষক সাইফুল ইসলাম মিঠু।
স্যার আপনার সঙ্গে কথা বলছিলাম এইচএসসি রেজাল্ট হলো কিছুদিন আগে, সেই ফলাফল মূল্যায়ন নিয়ে। তো আমি একটু জানতে চাই, আপনি শুরুতেই একটা কথা বলেছিলেন যে গত বছরের তুলনায় এবছর ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তো দেখা যাচ্ছে যে কিছুটা না, আসলে অনেকটাই পার্থক্য রয়েছে গত বছরের তুলনায়। হ্যাঁ, আপনি যদি এভারেজ হিসাব করেন অনেকটাই পার্থক্য রয়েছে। তো গত বছর মানে এক বছরের ব্যবধানে আসলে মানে ফলাফলের এতটা পার্থক্য মানে কিভাবে হলো, কি মনে হচ্ছে? মানে সেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন মডেল কোশ্চেনের কথা, শুধুমাত্র কি মানে সেটাই? খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। সেটা হচ্ছে আমি পরীক্ষার্থীদের, শিক্ষার্থী বন্ধুদের আমি অতটা বেশি দোষারোপ দেব না। আমার মনে হয় কি, এটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে শিক্ষার্থীদের উপর বোধহয় বেশি পরীক্ষা চালানো হয়েছে, বেশি এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই হঠাৎ করে আমি বারবার মডেল উত্তর কিন্তু আমি বলেছি, মডেল উত্তর সৃজনশীলতার সঙ্গে সাংঘর্ষিক, আমি ওটা যাচ্ছি না। এরপরে হচ্ছে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে যে খাতা মূল্যায়ন পদ্ধতি, সেটা তো গেল ওকে। তো খাতা মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে স্বাভাবিকভাবে এখানেও হয়তো বা কোথাও একটা সমস্যা রয়ে গেছে। আর আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে গভীরতা, এসএসসির যে পাঠ্যপুস্তকের গভীরতা আর ইন্টারমিডিয়েটের গভীরতা কিন্তু এক না। সেটা বাংলা বলেন কিংবা সায়েন্সের সাবজেক্ট বলেন বা আর্টস কমার্সের সাবজেক্ট বলেন, গভীরতা কিন্তু এক না। আমি বারবার একটা কথা জায়গায় আমি বলেছি, সেটা হচ্ছে যে গভীরতা অনুযায়ী অনেক আকাশ পাতাল পার্থক্য যে টপিকসের। সুতরাং স্বাভাবিকভাবে এসএসসি যেভাবে যতটা সহজে মানে উত্তীর্ণ হওয়া যায়, ইন্টারমিডিয়েটে উত্তীর্ণ হওয়া, হ্যাঁ, এটা কিন্তু বরাবর সব বছরে দেখবেন সবসময় এসএসসির চেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট তুলনামূলকভাবে কিন্তু কিছুটা খারাপ হয়। এটার কারণটা হচ্ছে গভীরতা। ওরা আগের স্বাভাবিকভাবে একটা পুকুরে গোসল করার অভ্যাস আর নদীতে গোসল করার অভ্যাস কিন্তু এক হবে না। এটা মাথায় রাখতে হবে। আর ওই গভীরতা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু আরো স্বাভাবিকভাবে একটু হইলেও শিক্ষার্থী বান্ধব করতে হবে। আমি কিন্তু বারবার বলছি, বারবার পরীক্ষা চালানোটা কিন্তু ভালো না। শিক্ষার্থীদের উপরেই কিন্তু আমরা বারবার, কিন্তু এটা সব সময়, সব যুগে, সব কালে আমরা দেখেছি আমাদের মতো, আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষার্থীদের উপরেই কিন্তু বেশি এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, ওদের উপর প্রত্যাশাও বেশি। এরপরে হচ্ছে কিছু নেতিবাচক বিষয় তো আছে রেজাল্টের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। স্বাভাবিকভাবেই শিক্ষা মন্ত্রণালয় আন্তরিক, সরকার আন্তরিক, ঠিক আছে, কিন্তু সেই আন্তরিকতার মাঝেও আবার একটু গলদ থেকে যায়। আর এটা হচ্ছে আসলে একটা রেজাল্ট কিন্তু হবে সব কিছু মিলে, শুধু উপরের লেভেলের আন্তরিকতা থাকলে হবে না। শিক্ষক, আমরা যারা শিক্ষক আছে আমাদের আন্তরিকতা থাকতে হবে, শিক্ষার্থীদের মনোযোগ থাকতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে। আর এখন আমি আরেকটা বিষয়কে এখানে দায়ী করি, সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপক্ষে না, অবশ্যই যুগের সঙ্গে তাল মিলাতে এগুলো চলতে হবে, কারণ এই মাধ্যমগুলোতে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা অনেকভাবে উপকৃত হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বোধহয় আমাদের শিক্ষার্থীরা বেশি ঝুঁকে পড়ছে, যে কারণে এখন আমার কাছে মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওদের কাছে লক্ষ্য আর পড়াটা হচ্ছে এখন উপলক্ষ্য। তো স্বাভাবিক যেখানে লক্ষ্য অন্য কিছু, পড়ালেখা, শিক্ষার্থীর জীবনে মেইন হবে কোনটা? পড়ালেখা। কিন্তু আমি নিজেও দেখি, আমি অবাক হচ্ছি যে এখন খুব অল্প বয়স থেকে স্বাভাবিকভাবে মোবাইলে অভ্যস্ত। আমার সময়, আপনার সময় কিন্তু এগুলো ছিল না স্বাভাবিকভাবে। আর এখন শিক্ষার্থীদের মেধাটাও এখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন দিকে। আগে একমুখী ছিল শিক্ষার্থীদের মেধাটা, এখন বহুমুখী হওয়াতে স্বাভাবিকভাবেই এখানেও কিন্তু দায়ী আছে ওদের রেজাল্টের খারাপের পিছনে। আর যেটা আমি বলছি যে আমার মনে হয় সব দিকে যদি আমরা একটু সচেতন হই, শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে, আমাদের সব কিছু হতে হবে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থীরা কিন্তু আমাদের কিন্তু বিপক্ষে না, এটা সবার যেভাবে সুবিধা বলতে আমি বুঝিয়েছি। অবশ্যই শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাই হবে, শিক্ষার্থীরা অবশ্যই ভালো করুক, কিন্তু অবশ্যই সেটা যেন ওই মূল্যায়ন পদ্ধতিটা যেন সঠিক হয়। আপনি কোনো কিছু ভালো করবেন কিসের আশায়? অবশ্যই একটা পুরস্কার থাকবে, সেটা যে মাধ্যম থেকে হোক। এখন দেখা যাচ্ছে কোনো আমার জানা মতে এরকম আছে, যেমন ভালো শিক্ষার্থী সে অনেক জানে, বরাবর মডেল টেস্টগুলো বা যে কোনো কলেজের পরীক্ষায় ভালো করেছে, কিন্তু কি হয়েছে, ওই পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে নাই।
এরকম হয়েছে অনেক স্বাভাবিক। আগের থেকে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু রচনামূলকের 70 নম্বর আর অবজেক্টিভ হচ্ছে 30 নম্বর। তার মানে এখন তাকে 7টা উদ্দীপক লিখতে হচ্ছে। সময়ের ক্ষেত্রে হ্যাঁ, একটু সময় ম্যানেজ করাটা কঠিন না হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে 7টা উদ্দীপক লেখা, এটা শুধু উদ্দীপক না, আগে কিন্তু উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে, তারপরে সে আগে অনুধাবন করে ভালো করে বুঝে তারপরে উত্তরে তাকে যেতে আচ্ছা, হবে। মানে সবকিছু একটা আলাদা প্রস্তুতি নিয়ে হ্যাঁ, আমাদেরকে ভালো হলে যেতে করে হবে। প্রস্তুতি, মানে একটা চতুর্মুখী প্রস্তুতি থাকতে হবে। স্যার, আমি হ্যাঁ, একটু অন্য প্রসঙ্গে অবশ্যই, আসি, যে জি। ফলাফলটা আমাদের হলো কিছুটা খারাপ হয়েছে। যেসব শিক্ষার্থী একটু পয়েন্ট কম পেয়েছে, দেখা যায় যে অনেক সময় পরিবারের একটা চাপ থাকে, তো সেক্ষেত্রে অভিভাবকদের আসলে এই ক্ষেত্রে করণীয়টা কি? আসলে কি পরিবারের চাপ, আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আপনি স্বাভাবিকভাবে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি দেখেন, আপনি দেখবেন যে অনেক GPA 5, গোল্ডেন GPA 5 চান্স পায়নি। আবার তুলনামূলকভাবে রেজাল্ট খারাপ করেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এটা কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আমি যেহেতু এই শিক্ষা লাইনে আছি আমি, সুতরাং আমি কিন্তু দেখি, আমার নিজের স্টুডেন্টদের ভিতরেও দেখি যে অনেক ভালো রেজাল্ট করেছে, আচ্ছা, কিন্তু চান্স পায়নি। তো এক্ষেত্রে যেটা করতে হবে, আসলে আশা হারাতে হবে না, আশা ধরে রেখে এগিয়ে যেতে হবে। আশা এবং স্যার, স্বপ্ন এই দুইটা জিনিস বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এই প্রসঙ্গে আরো অনেক কথা জি, বলতে চাই, অবশ্যই। তার আগে একজন বন্ধু আছে, একটা ফোন ওকে, নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো আপা, আমি লিজা। লিজা, কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? ইমাম গাজী স্কুল অ্যান্ড কলেজ, ক্লাস 9 এ। ক্লাস 9 এ। বাহ, চমৎকার। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো, ঝটপট বলো। গুণীজনের বাণী। গুণীজনের বাণী। বাহ, চমৎকার একটা সাবজেক্ট পছন্দ করেছো। গুণীজনের বাণী নিশ্চয়ই খুব মেনে চলা হয়, তাই না? ঠিক আছে, প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, শক্তির চেয়ে ধৈর্যই মানুষের জীবনে সবচেয়ে বেশি সফলতা আনতে পারে, কে বলেছেন? অপশন ক এডমন্ড বার্গ, অপশন খ ক্রেডিক হার্প, অপশন গ হ্যারল্ড লাস্কি। বলো। অপশন ক অ্যাডভান্স বার্ড। অপশন ক এডমন্ড বার্গ। বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন, তোমাকে পেয়ে যাচ্ছ 500 টাকা সমমূল্যের বই। পরের প্রশ্ন, যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না, কার বাণী এটি? অপশন ক লুইস ক্যারল, অপশন খ টমাস হবস, অপশন ক জন অ্যান্ডারসন। বল, ঝটপট বলতে হবে। অপশন গ জন অ্যান্ডারসন। অপশন গ জন অ্যান্ডারসন নিলাম। বাহ, চমৎকার, এই উত্তরটি একদম সঠিক। অভিনন্দন, তোমাকে পেয়ে যাচ্ছ 1000 টাকা সমমূল্যের বই। এবার বলো, তৃতীয় প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। নিয়ম জানো তো? জি। ঠিক আছে, যাচ্ছি তৃতীয় প্রশ্নে। জ্ঞানীরা বই ব্যবহার করে আর অন্যরা বইয়ের প্রশংসা করে, কার বাণী? অপশন ক ফ্রান্সিস বেকন, অপশন খ ওয়াল্টার স্কট, অপশন গ গর্ডন ব্রাউন। বলো। অপশন ক চার্চিল বেকন। অপশন ক ফ্রান্সিস বেকন নিলাম। বাহ, ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। অভিনন্দন, তোমাকে 2000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। কিছু কুইজও জানার আছে, বলার আছে। সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কে আছে আমার সঙ্গে। কে আছে আমার সঙ্গে? আপু আমি আকিব। আকিব, কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে যেন পড়ো? ক্লাস 7 এ। ক্লাস 7 এ। ঠিক আছে, ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ইনি বর্তমানে বাংলাদেশ ফুটবলের হেড কোচের দায়িত্ব পালন করছেন, তার নাম বলতে হবে। অপশন ক অ্যান্ড্রু ওর, অপশন খ জর্জ কোটান, অপশন গ অটো ফিস্টার। বলো। অপশন ক অ্যান্ড্রু ওর নিলাম। বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন, তোমাকে 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন, ছবির এই চিত্রশিল্পীর নাম বলতে হবে। অপশন ক স্যান্ডো বত্তিচেলি, অপশন খ রেমব্রান্ড, অপশন গ কার্লো বাজ্জি। বলো। অপশন ক রেমব্রান্ড নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, অপশন খ স্যান্ডো বত্তিচেলি। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। স্যার, আপনার সঙ্গে ফিরে আসি। কথা বলছিলাম প্রস্তুতি নিয়ে, সামনে যে ভর্তি যুদ্ধটা আসছে, তো যেখানে অপেক্ষাকৃত যারা ভালো রেজাল্ট করেছে এবং অপেক্ষাকৃত যারা একটু খারাপ ফলাফল করেছে, তো তাদের প্রিপারেশনের পার্থক্য বা মানে যারা খারাপ করছে তাদের কত বেশি পড়াশোনা আসলে করতে হবে এখন? আসলে কত বেশি
যারা তুলনামূলকভাবে খারাপ করেছে, আসলে আমি এই রেজাল্টটা দিয়ে কিন্তু ওদেরকে আমি মূল্যায়ন করছি না। আচ্ছা, কারণ আসলে আমরা যেটা আমি একটু আগেও বলেছি যে তুলনামূলকভাবে খারাপ রেজাল্ট করেও ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়েছে। এক্ষেত্রে যেটা সবচেয়ে আত্মবিশ্বাস, আশা, স্বপ্ন এগুলো থাকতে হবে। আর পরিশ্রম, অধ্যবসায় এটা তো অবশ্যই দরকার। যে তাকে স্বাভাবিক উৎসাহিত করতে হবে যে তুমি এখন এই শেষ না, সামনে তোমার আরও চলার পথ রয়েছে, তোমাকে আরও অনেক দূর যেতে হবে, তুমি আরও পরিশ্রম। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে উৎসাহ দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একজন শিক্ষার্থী তার নিজের ভিতরে ক্ষুধা থাকতে হবে। স্বাভাবিকভাবেই আমাদের ভিতর পেটে যখন ক্ষুধা লাগে, ক্ষুধাই কিন্তু আমাদের মোটিভেট করে খাবার খাওয়ার জন্য। ঠিক সাফল্য কিন্তু ওইরকম একটা ক্ষুধা। যদি একজন শিক্ষার্থীর মধ্যে সাফল্যের ক্ষুধা থাকে, ওই সাফল্যের ক্ষুধাই শিক্ষার্থীকে মোটিভেট করবে সফল হওয়ার জন্য। যতক্ষণ না একজন শিক্ষার্থীর মধ্যে সাফল্যের ক্ষুধা না জাগবে, ততক্ষণ সে সফল হতে পারবে না। এজন্য যে হ্যাঁ তুমি তুলনামূলকভাবে রেজাল্ট খারাপ করেছো, তাতে কি হয়েছে? তুমি সাফল্যের ক্ষুধা জাগাও তোমার ভিতরে, তুমি আরো বেশি বেশি স্টাডি করো, বেশি বেশি পড়াশোনা করো। স্বাভাবিকভাবে এখন আমরা তো দেখবেন এখন সময় উপযোগী কিন্তু সিনেমাও তৈরি হচ্ছে এরকম, যে রেজাল্ট খারাপ করেও কিন্তু তারা অনেক বড় বড় প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে। এটাও কিন্তু ওদের উৎসাহ উদ্দীপনামূলক। ঠিক আছে, সুতরাং স্বাভাবিক নিজের উপর বিশ্বাস হারানো যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর নিজের পথ, ওই শিক্ষার্থী বন্ধুর নিজের পথ নিজেই তৈরি করতে হবে। স্বাভাবিকভাবে এই রেজাল্ট, এই যে এখন যে ভর্তি যুদ্ধ সামনে, এটা কিন্তু ওর জীবনের পরীক্ষা। আমি জীবনের পরীক্ষা বলতে বুঝিয়েছি এই ভর্তি যুদ্ধে সফলভাবে উত্তীর্ণ হয় ওর পিছনের যত হতাশা সব দূর করে দেবে। আচ্ছা স্যার, আপনি বাংলার প্রভাষক, তো একটু বাংলা প্রসঙ্গে আসি যে এই প্রিপারেশনটা ভর্তি যুদ্ধের ক্ষেত্রে বাংলা তো নিশ্চয়ই অনেকখানি গুরুত্বপূর্ণ। অবশ্যই বাংলা অবশ্যই প্রস্তুতিটা নিয়ে একটু কথা বলবো আমরা। বাংলার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি, যেহেতু স্বাভাবিক অবজেক্টিভ এমসিকিউ সিস্টেমে ওদের প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি টেক্সট ভালো করে পড়তে হবে, দাগিয়ে পড়তে হবে, চিহ্নিত করে পড়তে হবে। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, লেখক পরিচিতি থেকে কিন্তু একাধিক অবজেক্টিভ আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা অনেকে যেটা জানো না, লেখক পরিচিতি থেকে যেমন কোন গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতা কে, এই গ্রন্থটা কোন ধরনের গ্রন্থ, তারপরে হচ্ছে তার জন্ম মৃত্যু সাল, এরকম বিশেষ করে যে রাইটারগুলো লেখকবৃন্দ খুব গুরুত্বপূর্ণ আমাদের সাহিত্য জগতে, ওদের উপর ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে বড়, বাইরের কোনো লেখকের উপর ধারণা নেওয়ার দরকার নেই। ওর পাঠ্যপুস্তকের যে লেখক, কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের জন্ম, গল্পের মূল থিম, তারপর হচ্ছে টেক্সট দাগিয়ে পড়তে হবে। এরপর আবার আর একটা বিষয় হচ্ছে, যেমন বাহির থেকে যেমন সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এটা ওর বোর্ডের বইয়ে নাই, কিন্তু এই মানে সাধারণ জ্ঞান এখানে মেইন না। যেমন নোবেল পুরস্কার থেকে একটা আসে, যেমন সাহিত্য বিষয়, ঠিক আছে। তো এইরকম টেক্সট ভালো করে পড়তে হবে, সেটা কবি পরিচিতি, লেখক পরিচিতি হোক, গল্পের মূল ভাবটা জানতে হবে। যদি এটা জানে, ওর আত্মবিশ্বাস এমনিই বাড়বে। আর এক্ষেত্রে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো গাইড, কোনো আসলে কোচিং হচ্ছে নিজের ভিতরে তাগিদ না থাকলে কেউ ওকে চান্স পেয়ে দিতে পারবে না। আর সবসময় স্বাভাবিকভাবেই রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে, ভেঙে পড়ার দরকার নেই, কারণ সামনে সোজা হয়ে দাঁড়ানোর পথ আছে। এটা ওর ভিতরে তাগিদ থাকতে হবে, ঠিক আছে। এটা তো স্বাভাবিকভাবেই ও যদি একটু ভালো করে দেখে, যে দেখা যাচ্ছে যে চোখ কান খোলা রাখতে হবে। স্যার, আপনি একটা প্রসঙ্গে বলছিলেন কিছুক্ষণ আগে যে নোবেল পুরস্কার কে পেয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বইয়ে নেই, সেক্ষেত্রে কি আপডেটেড থাকা যায় না? অবশ্যই আপডেট। ভর্তি, আমি বলি ভর্তি যুদ্ধ, এখানে আপডেট থাকতে হবে আপনাকে, ঠিক আছে। আর স্বাভাবিকভাবে শিক্ষার্থী বন্ধুরা ওরা কিন্তু এখন সচেতন, পাঠ্যপুস্তকের বাইরে ওরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, ওরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এই ব্যাপারগুলো পেয়ে যাবে। তারপর সাধারণ জ্ঞানের যে বই আছে,
এগুলো কিন্তু মেইন কিন্তু ফোকাস টেক্সট। আচ্ছা স্যার, আরো ঠিক একটা আছে? প্রসঙ্গে একটু বলি, অবশ্যই, অনেকেই যারা এবার এইচএসসি পাস করলো, অনেকের মধ্যে আমি দেখেছি যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমি কি মেডিকেলের জন্য পড়াশোনা করব নাকি ভার্সিটির জন্য পড়াশোনা করব, সেই ডিসিশনটা আসলে নিতে পারে না। তো দেখা যায় যে দুটোর জন্যই প্রিপারেশন নিতে গিয়ে আসলে একটাও কমপ্লিট হচ্ছে না। তো সেক্ষেত্রে ডিসিশনটা তারা কিভাবে মেক আপনি করবে? খুব সুন্দর প্রশ্ন করছেন। আসলে কি আমাদের দেশের সমাজ ব্যবস্থা শিক্ষার্থীরা নিজের পথ নিজে তৈরি করতে পারে না। ম্যাক্সিমাম পথ কিন্তু বাবা মার দেখানো পথ। বাবা মা স্বপ্ন দেখছে ডাক্তার বানাবে, অথচ তার ভিতরে ডাক্তার হওয়ার ইচ্ছে নেই, সে হয়তো বা ইঞ্জিনিয়ার হতে চায়। তো আমাদের দেশে সাধারণত যে স্বপ্নগুলো, এমিন লাইফগুলো, এটা অধিকাংশে বাবা মায়েদের দেওয়া। সেক্ষেত্রে দেখবেন একজন স্টুডেন্ট ডাক্তার হওয়ার পরও কিন্তু সফল অনেক ক্ষেত্রে হয়ও না। আবার একজন এক্ষেত্রে হয় কি, ওদের মনের চাহিদাটা আমরা বুঝি না। ওর মনটা কোন দিকে যেতে চায়, ও কি শিল্পী হতে চায় না ওকে রাজনীতিবিদ হতে চায় না, আমরা আসলে ওকে গুরুত্ব দিই না। তবে হ্যাঁ, তারপরও সমাজ ব্যবস্থায় এখন চাকরি, জীবনের পথ অনেকটা অর্থযুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এই কোন পেশাগুলোতে অর্থ আছে এটাও এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই হিসেবে স্বাভাবিকভাবেই মেডিকেল, ইঞ্জিনিয়ার, ঢাকা ইউনিভার্সিটি বিশেষ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে স্বাভাবিকভাবে, ঢাকা ইউনিভার্সিটি তো স্বাভাবিকভাবে সব কিছুর এই তীর্থভূমি, স্বপ্নভূমি, ঠিক আছে। তো এটা স্বাভাবিক, শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন, সকল পাবলিক ইউনিভার্সিটি কিংবা বেসরকারি ইউনিভার্সিটিগুলো এখন ভালো করছে, ঠিক আছে, তুলনামূলকভাবে। হ্যাঁ, তো বেসরকারি ইউনিভার্সিটি তো যদিও সব সাবজেক্ট ওখানে নেই। ঠিক আছে স্যার, চমৎকার একটা আলোচনা হলো আজকে। আমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হবে। অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।